দেশ বিদেশের খেলাধুলার খবর নিয়ে দেশ টিভির নিয়মিত আয়োজন টোটাল স্পোর্টসে জানাচ্ছি সকলকে স্বাগতম। সঙ্গে আছি আমি রশিদ অমিত। নানা বিষয় নিয়ে 3 ঘন্টার বিসিবির বোর্ড মিট সভার পর এলো বেশ কিছু সিদ্ধান্ত। আর এরই মধ্যে বড় খবর, ওয়ানডে দলের অধিনায়কত্ব হারালেন মেহেদী হাসান মিরাজ। পরবর্তীতে সাদা বলে অধিনায়কত্ব পেলেন লিটন কুমার দাস, তার ডেপুটি হিসেবে নাজবুল শান্ত। এছাড়াও সেন্টার অফ এক্সেলেন্সি নিয়ে কাজ শুরু করেছে বিসিবি, এমনটাই জানিয়েছেন সভাপতি তামিম ইকবাল। দীর্ঘ 3.5 ঘন্টার বোর্ড মিটিং। এজেন্ডা ওয়ানডে ক্যাপ্টেন হিসেবে মিরাজের ভবিষ্যৎ, জাতীয় দলের বোলিং এবং ব্যাটিং কোচ ইস্যু, পূর্বাচল স্টেডিয়ামের অবস্থা এবং নারী দলের 8 বিভাগের মেন্টর নিয়োগ। বোর্ড সভা শেষে সাংবাদিকদের বিষয়গুলো নিয়ে বিসিবির পদক্ষেপ তুলে ধরেন বিসিবি বস তামিম ইকবাল। সেখানে সবার প্রথমে উঠে আসে সেন্টার অফ এক্সিলেন্স। বিসিবির ফান্ড আমরা ইউজ করে আমরা এই এক্সেলেন্স সেন্টারটা কমপ্লিট করে ফেলবো। স্টেডিয়ামের যে বিষয়টা আসছে, স্টেডিয়ামের বিষয়ের জন্য প্রবলি আমাদের এটা গভর্নমেন্টের ফান্ডিং লাগবে। বোর্ড মিটিংয়ের সবচেয়ে আলোচিত বিষয় ছিল মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব। 1 বছর যাবৎ বাংলাদেশকে ওয়ানডেতে সার্ভিস দেয়া মিরাজ আর থাকছেন না অধিনায়ক হিসেবে। মিরাজের অধিনায়ক থেকে বাদ পড়াটা মোটামুটি নিশ্চিতই ছিল। মিরাজের পরিবর্তে সাদা বলে বাংলাদেশ দলকে সার্ভিস দেবেন লিটন কুমার দাস। মিরাজের পারফরমেন্স নিয়ে মোটেও খুশি নন বিসিবি। মিরাজের সাথে কথা বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবি বস। লিটন দাস will be the white ball captain and Shanto will continue as red ball captain. The vice captain of the white ball will be Tohid Hridoy, and the vice captain of red ball remains as it is. আগে দেখা যেত অধিনায়কের সাথে বিসিবির সম্পর্কে একটা গ্যাপ থাকতো, কিন্তু তামিমের বোর্ড এটা চায় না। সভাপতির কড়া সিদ্ধান্ত, অধিনায়কের 6 মাসের একটা প্ল্যান দিতে হবে বিসিবিকে এবং 6 মাস পর এর উপর রিভিউ করা হবে। এছাড়া 3 ফরম্যাটের 3 অধিনায়কের পক্ষেও নন তামিম ইকবাল। We should have 2 captains, and the board believes we should have 2 captains, a white ball and a red ball captain. এটা বলার আগে we have decided যে আমরা 2টা ক্যাপ্টেন ঘোষণা করব, 2টা ক্যাপ্টেনই রাখবো। মোহাম্মদ আদনান, দেশ টিভি, ঢাকা। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখে তৈরি হচ্ছে বাংলাদেশ। অনুশীলনে চলছে পুরো দমে, ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ টাইগার ব্যাটারদের। তাই অনুশীলনে ঘাম ঝরাচ্ছে সৌম্য, তামিমরা। অভিজ্ঞ মুশফিকুর এবং মমিনুলরাও প্রস্তুতি হচ্ছে ওজি চ্যালেঞ্জ সামলাতে। প্রথম টেস্ট থেকে ছিটকে যাওয়া শরীফুলের মনোযোগ দ্বিতীয় টেস্টের আগে পূর্ণ রিদমে ফেরা। রেড চেরি হাতে পেসার শরীফুল ইসলামের এই বোলিং নিঃসন্দেহে স্বস্তি দেবে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টকে। প্রথম টেস্টে মিস করলেও দ্বিতীয় টেস্টে ফিরতে মরিয়া শরীফুল। নাহিদ রানাকে ছাড়া অস্ট্রেলিয়াকে কিভাবে কাঁপিয়ে দেয়া যায় সেই ছকই কষছেন খালেদ, হাসান মাহমুদ, শরীফুলরা। তরুণ পেসার মুশফিক হাসানও নিজেকে তৈরি করছেন অস্ট্রেলিয়া সিরিজের জন্য। প্রথমবার ডাক পেয়েই এই পেসারের সামনে অস্ট্রেলিয়ার মতো কঠিন পরীক্ষা। প্রথম টেস্টে নাহিদ শরীফুলদের না থাকায় বাড়তি দায়িত্ব নিতে হবে আরেক পেসার হাসান মাহমুদকে। তবে কোনো চাপই যেন নিচ্ছেন না অভিজ্ঞ মুশফিকুর রহিম। 21 বছরের টেস্ট ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়ায় খেলার আগে নির্ভার মিস্টার ডিপেন্ডেবল। মাঠের বাইরের মুশফিক যে কতটা প্রাণোচ্ছল তার প্রমাণ এই খুনসুটি। তবে ব্যাটিংয়ের বড় দায়িত্ব যে নিজেকেই পালন করতে হবে সেটা ভালোই জানা আছে মুশফিকের। আরেক অভিজ্ঞ মমিনুলের ব্যাটিং প্র্যাকটিস গভীরভাবে পর্যবেক্ষণ করছেন মুশি। বড় ভাইয়ের মতো দিচ্ছেন পরামর্শ। এই দুজনের উপরই বড় ভরসা রাখবে টাইগার ব্যাটিং ইউনিট। বিসিবির নির্বাচক নাঈম ইসলাম হয়তো সেটি মনে করিয়ে দিচ্ছেন মমিনুল হককে। 5 বছর পর টেস্ট দলে ফিরেছেন সৌম্য সরকার। অস্ট্রেলিয়ার কন্ডিশন মাথায় রেখেই ফেরানো হয়েছে এই ওপেনারকে। গতি আর বাউন্সের সাথে মানিয়ে নিতে মার্বেল পাথরের স্ল্যাবে করেছেন ব্যাটিং অনুশীলন। হেড কোচ ফিল সিমন্স তীক্ষ্ণ নজর রাখছেন শিষ্যের ব্যাটিংয়ে। তার উপরই যে থাকবে শুরুর ঝড় সামলানোর দায়িত্ব। 2 উইকেট কিপার ব্যাটার জাকের আলী অনিক ও অমিত হাসানের সামনেও অপেক্ষা করছে কঠিন চ্যালেঞ্জ। অস্ট্রেলিয়ার কন্ডিশনে সফল হতে এই 2 ব্যাটার প্রস্তুতি নিচ্ছেন পুরো দমে। দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে কতটা ভালো করবে বাংলাদেশ তার সময়ই বলে দেবে। তবে টাইগাররা প্রস্তুত হচ্ছে সর্বোচ্চটা দিয়েই। আহমেদ নাহিদ, দেশ টিভি, ঢাকা। নতুন মৌসুম, দল বদলে চমক দেখাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। বসুন্ধরা কিংসের 3 ফুটবলারকে দলে ভিড়িয়েছে সাদা কালোরা। এছাড়া চ্যাম্পিয়ন্স দল গড়তে বিদেশি কোচ আনছে ঐতিহ্যবাহী ক্লাবটি। বিদেশি কোটায় মুজাফফরকে ধরে রেখেছে মোহামেডান।
ফুটবল পাড়ায় রীতিমতো তোলপাড় ফেলে দিয়েছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুম শুরু হতে না হতেই একেবারেই চমক দিচ্ছে ঐতিহ্যবাহী ক্লাবটি। গত মৌসুমের 18 জন সহ 24 জন খেলোয়াড়কে আগেই ধরে রেখেছে মোহামেডান। বুধবার আরও 5 জন জাতীয় দলের খেলোয়াড়কে দলে ফিরিয়েছে সাদা কালোরা। 5 জনের মধ্যে 4 জনই আবার বর্তমান চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস থেকে এসেছে। তারা হলেন সাদউদ্দিন, ফয়সাল আহমেদ ফাহিম, সোহেল রানা জুনিয়র এবং শাহরিয়ার ইমন। এছাড়া গত মৌসুমে মোহামেডানের হয়ে সেন্টার ব্যাক শাকিল আহাদ তোপুকেও নিশ্চিত করেছে ক্লাবটি। না, ইনশাল্লাহ আমাদের দল এবার ভালোই হয়েছে। আশা করি যে আমাদের লক্ষ্যস্থলে আমরা পৌঁছতে পারবো। এবং আমরা আজকে তো 5 জনকে আমরা করছি, সেখানে সোহেল রানা, তারপর ফয়সাল আহমেদ ফাহিম। বিদেশি কোটায় গত মৌসুমে উজবেক ফুটবলার মোজাফফরভকে রেখে দেওয়ার পরিকল্পনা রয়েছে মোহামেডানের। বাকি 3 বিদেশি হবে একেবারেই নতুন মুখ। মানসম্মত বিদেশি ফুটবলার খুঁজতে উজবেকিস্তানে প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ক্লাবটি। একই সঙ্গে উজবেকিস্তান থেকে নতুন কোচ আনার চেষ্টা চালাচ্ছে সাদা কালোরা। তবে বিকল্প হিসেবে মোহামেডানের সাবেক অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সঙ্গেও আলোচনা চালিয়ে যাচ্ছে সাদা কালোর শিবিররা। মোজাফফর তো থাকবে, আমাদের আলাপ আলোচনা হচ্ছে, যেহেতু মোজাফফর আমাদের পরীক্ষিত খেলোয়াড় এবং সে আসলে মোহামেডান ক্লাবের পরিবারের সাথে মিশে গেছে। তো আমরা চাচ্ছি উজবেকিস্তানেও আমরা কথা হচ্ছে আমাদের, সেখানেও আমাদের একটা টিম হয়তো খুব দ্রুতই আমাদের ক্লাব থেকে একটা টিম যাবে। আমাদের বিদেশি কোচের ব্যাপারে আমরা এগোচ্ছি। তো সেক্ষেত্রে আমরা আমাদের আগের যে ছিল কোচ, তার সাথেও কথা বলছি। 21 আগস্ট চ্যালেঞ্জ কাপের মধ্য দিয়ে শুরু হবে দেশের ঘরোয়া ফুটবলের নতুন মৌসুম। ফারদিন সাজু, দেশ টিভি, ঢাকা। সব জাদুকরী গল্পেরই একসময় পরিসমাপ্তি ঘটে, কিন্তু কিছু হৃদয়ে এমন এক গভীর ক্ষত রেখে যায় যা সহজে শুকায় না। ফুটবল ইতিহাসের সবচেয়ে বর্ণিল রঙিন এক পাতার আজ চিরতরে সমাপ্তি ঘটল। যে জাদুকর বিশ্বের ফুটবল প্রেমীরা আপনাকে যে নামে চেনে, নতুন ক্লাবে গিয়ে সেই নামটাই ব্যবহার করতে পারবেন না। ঠিক এমনই এক অদ্ভুত পরিস্থিতিতে মুখোমুখি হয়েছে কেপ ভার্দের গোলরক্ষক। ফুটবল বিশ্ব যাকে চেনে ভজিনিয়া নামে। চিলির ঐতিহ্যবাহী ক্লাব কোলো-কোলোতে যোগ দিতে যাচ্ছেন ভজিনিয়া। চুক্তি অনুযায়ী 2026 সালের শেষ পর্যন্ত তিনি ক্লাবটির হয়ে খেলবেন। পারফরম্যান্স ভালো হলে চুক্তি আরও 1 বছর বাড়ানোর সুযোগও রয়েছে। কিন্তু ক্লাবে যোগ দেওয়ার আগেই আলোচনার কেন্দ্রে চলে এসেছে তার জার্সির নাম। চিলির পেশাদার ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম বলছে, কোনো খেলোয়াড় জার্সিতে নিজের ডাকনাম বা ছদ্মনাম ব্যবহার করতে পারবেন না। সেখানে থাকতে হবে পরিবারের বংশগত পদবি। ফলে কোটি ভক্তের পরিচিত ভজিনিয়া নয়, কোলো-কোলোর জার্সিতে দেখা যেতে পারে এভোরা বা দিয়াস নাম। তবে এখনো আশার আলো পুরোপুরি নিভে যায়নি। ক্লাব চাইলে বিশেষ অনুমতির জন্য আবেদন করতে পারে। সেই অনুমতি মিললেই হয়তো ব্যতিক্রম হিসেবে আবারও জার্সিতে ফিরবে বহুল পরিচিত নাম ভজিনিয়া। কিন্তু প্রশ্ন হলো, ভজিনিয়া নামটি এলো কোথা থেকে? পর্তুগিজ ভাষায় ভজিনিয়া শব্দের অর্থ দাদি। শৈশবে জোসিমার বড় হয়েছেন দাদা দাদির কাছে। পাড়ার বড় ছেলেদের সঙ্গে ফুটবল খেলতে গিয়ে হারলে কিংবা চোট পেলে রাগ করে বাড়ি ফিরে যেতেন। তখন বন্ধুরা মজা করে বলতো, আবার বুঝি দাদির কাছে নালিশ করতে যাচ্ছ? সেই ঠাট্টার ডাকি একসময় তার পরিচয় হয়ে যায়। ধীরে ধীরে কেপ ভার্দে ছাড়িয়ে আন্তর্জাতিক ফুটবলেও তিনি পরিচিত হন ভজিনিয়া নামে। এমনকি বিশ্বকাপের মঞ্চেও এই নামেই তাকে চিনেছেন দর্শকরা। মজার বিষয় হলো, তার আসল নাম জোসিমার পেছনেও রয়েছে বিশ্বকাপের ইতিহাস। 1986 সালের বিশ্বকাপ চলাকালীন তার জন্ম। সেই আসরে ব্রাজিলের রাইট ব্যাক জোসিমারের দুর্দান্ত পারফরমেন্সে মুগ্ধ হয়েছিলেন তার বাবা। তাই ছেলের নাম রাখতে চেয়েছিলেন সেই ফুটবলারের নামই। তবে প্রথম পছন্দ ছিল আরেক বিশ্বকাপ জয়ী তারকা আর্জেন্টিনার হোর্হে ভালদানো। কিন্তু স্থানীয় কর্তৃপক্ষ সেই নাম অনুমোদন না করায় শেষ পর্যন্ত নিবন্ধিত হয় জোসিমার নামটি। আজ সেই জোসিমারকে পুরো ফুটবল বিশ্ব চেনে ভজিনিয়া নামে। তবে কোলো-কোলোতে তার নতুন অধ্যায় শুরু হতে যাচ্ছে এমন এক নিয়মের মধ্যে, যেখানে সবচেয়ে পরিচিত নামটি হয়তো জার্সিতে লেখা হবে না। আরফিন ঈশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। বিশ্বকাপ ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর,
কিন্তু সে বিশ্বকাপই কি এবার পরিণত হতে যাচ্ছে বিনিয়োগকারীদের ব্যবসার সম্পদ? ফিফার এক নতুন পরিকল্পনাকে ঘিরে শুরু হয়েছে তুমুল বিতর্ক। বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ফিফা এবং উয়েফা এখন মুখোমুখি অবস্থানে। 2026 বিশ্বকাপের উন্মাদনা শেষ হতে না হতেই ফুটবল অঙ্গনে নতুন এক ঝড়ের জন্ম দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য টাইমস ও ফাইন্যান্সিয়াল টাইমসের খবর, ফিফা ফরওয়ার্ড এন্টারপ্রাইজ নামে একটি নতুন প্রতিষ্ঠান গড়ে বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রির পরিকল্পনা করছে ফিফা। 17 বিলিয়ন ইউরোর বেশি মূল্যের এই প্রকল্প থেকে অন্তত $4 বিলিয়ন সংগ্রহ করতে চায় বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এই বিশাল আর্থিক উদ্যোগের তদারকির দায়িত্বে রয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী বিনিয়োগ প্রতিষ্ঠান জেপি মর্গান। বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হচ্ছে এই পরিকল্পনার পেছনে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পেরও পরোক্ষ সমর্থন রয়েছে। বিশ্বের বড় বড় প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের কাছে বিশ্বকাপের বাণিজ্যিক অংশীদারিত্ব বিক্রি করতে এই পরিকল্পনা নিয়েছে ফিফা। যদিও ফিফার দাবি 50% বেশি মালিকানা তাদের নিজেদের হাতেই থাকবে। আর এই পরিকল্পনা বাস্তবায়নে ফিফার 211টি সদস্য দেশকে বাড়তি আর্থিক অনুদান দেওয়ার লোভ দেখিয়ে নিজের পক্ষে টানার চেষ্টা করছেন ইনফান্তিনো। তবে ফিফার এই পদক্ষেপে তীব্র বিরোধিতা করছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এক নজরবিহীন ও কড়া বিবৃতিতে উয়েফা সাফ জানিয়েছে, ফুটবলের মালিক আমরা কেউ নই, এটি ফিফার ব্যক্তিগত সম্পত্তিও নয় যা কেনাবেচা করা যেতে পারে। উয়েফা ও ইউরোপের শীর্ষ ক্লাবগুলোর সংখ্যা ব্যবসায়িক বিনিয়োগকারীরা যুক্ত হলে খেলার সৌন্দর্যের চেয়ে মুনাফাই হয়ে উঠবে প্রধান লক্ষ্য। আর সেই বাণিজ্যিক চাপের মুখেই হয়তো ভবিষ্যতে প্রতি 2 বছর পর পর বিশ্বকাপ আয়োজন হতে পারে, বাড়তে পারে অংশগ্রহণকারী দল ও ম্যাচের সংখ্যাও, যার প্রত্যক্ষ প্রভাবে বাড়তে পারে ফুটবলারদের শারীরিক ও মানসিক চাপ, ক্ষতিগ্রস্ত হবে ক্লাব ফুটবলের ভারসাম্য, আর ধীরে ধীরে হারিয়ে যেতে পারে বিশ্বকাপের ঐতিহ্য ও প্রতিযোগিতার মান। ফুটবলের ভবিষ্যৎ নিয়ে ফিফা ও উয়েফার এই ক্ষমতার লড়াই শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয় সেটাই এখন বিশ্ব ফুটবলের সবচেয়ে বড় আলোচনার বিষয়। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। রবার্ট লেভানডস্কির যোগ্য উত্তরসূরি খুঁজছে বার্সেলোনা, কিন্তু ট্রান্সফার বাজারে অতি উচ্চ মূল্যের কারণে বারবার থমকে যেতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। হুলিয়ান আলভারেজের পর এবার বার্সার নজর থাকা ফরাসি তরুণ স্ট্রাইকার এলি জুলিয়ান ক্রুপের জন্য 100 মিলিয়ন ইউরো দাবি করেছে বোর্নমাউথ। তবে অখ্যাত অপ্রমাণিত তারকার পেছনে এই বিপুল পরিমাণ অর্থ খরচ করতে নারাজ বার্সা বোর্ড। রবার্ট লেভানডস্কির বয়স আর দলের ভবিষ্যৎ বিবেচনায় নতুন স্ট্রাইকার খোঁজা এখন বার্সেলোনার প্রধান লক্ষ্য। তবে আটলেটিকো মাদ্রিদের তারকা হুলিয়ান আলভারেজ নাগালের বাইরে যাওয়ায় বিকল্প হিসেবে প্রিমিয়ার লিগের তরুণ ফরওয়ার্ড এলি জুনিয়র ক্রুপের দিকে নজর দিয়েছিল কাতালানরা। গত মৌসুমে বোর্নমাউথের হয়ে 13টি গোল করে নজর কাড়েন 20 বছর বয়সী এই ফরাসি ফুটবলার। স্প্যানিশ দৈনিক মুন্দো দেপোর্টিভোর তথ্য মতে ক্রুপির পারফরমেন্সে বার্সা মুগ্ধ হলেও তার জন্য বোর্নমাউথের চাওয়া 100 মিলিয়ন ইউরোর হাকডাক চুক্তিটিকে পুরোপুরি অনিশ্চিত করে দিয়েছে। 1996 সালে রেকর্ড 15 মিলিয়ন ইউরো খরচ করে দ্য ফিনোমেনন রোনালদো নাজারিওকে এনেছিল বার্সা, যার জাদুকরী পারফরমেন্স শতভাগ মূল্য উসুল করেছিল। তবে 20 বছর বয়সী ক্রুপি দারুণ প্রগতিশীল হলেও এখনও আন্তর্জাতিক ফুটবলে ফ্রান্সের মূল দলেই সুযোগ পাননি। বার্সেলোনার মতে 100 মিলিয়ন ইউরো শুধু একজন প্রমাণিত বিশ্বমানের তারকার জন্যই প্রযোজ্য হতে পারে, যা আলভারেজের ক্ষেত্রে যুক্তিযুক্ত হলেও ক্রুপির জন্য নয়। বর্তমান আর্থিক বাস্তবতা বিবেচনায় কেবল সম্ভাবনার ওপর বাজি ধরে এত বড় অঙ্কের ঝুঁকি নিতে রাজি নয় স্প্যানিশ জায়ান্টরা। ফলে অযৌক্তিক দামের কারণে এই চুক্তি আপাতত স্থগিতই রাখছে বার্সেলোনা। এখন লেভানডস্কির উত্তরসূরি হিসেবে কম মূল্যের অথচ কার্যকর বিকল্পের দিকেই নজর দিতে হচ্ছে কাতালান ক্লাবটিকে। ক্লাবের নীতি পরিষ্কার, 100 মিলিয়ন খরচ করতে হলে ফুটবলারকে হতে হবে বিশ্বমানের ও প্রমাণিত। এখন দেখার বিষয় ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে লেভানডস্কির বিকল্প হিসেবে কাকে নু ক্যাম্পে উড়িয়ে আনে কাতালানরা। আরিফিন ঈশা, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি।
বিশ্ব ফুটবলের ট্রফি জয়ের দৌড়ে রিয়াল মাদ্রিদের আধিপত্য নতুন কিছু নয়, তবে এবার তারা ইতিহাস গড়ছে মাঠের বাইরেও। বার্ষিক আয়ে 1.2 বিলিয়ন ইউরোর মাইলফলক ছুঁয়েছে ফুটবলের অর্থনীতিতে নতুন অধ্যায় লিখছে স্প্যানিশ জায়ান্টরা। ফুটবল বিশ্বে আবারও নিজেদের শ্রেষ্ঠত্ব আর অপ্রতিরোধ্য আর্থিক শক্তির ঐতিহাসিক প্রমাণ দিল স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। খেলাধুলার সুদীর্ঘ ইতিহাসে প্রথম কোনো ক্লাব হিসেবে বার্ষিক আয় 1.22 বিলিয়ন ইউরো অতিক্রম করার অনন্য রেকর্ড গড়ল লস ব্লাঙ্কোসরা। ক্লাবটির সবশেষ পরিচালনা পরিষদের সভায় অনুমোদন করা হয় 2025-26 অর্থ বছরের বার্ষিক আর্থিক প্রতিবেদন, যেখানে ট্রান্সফার ফি বাবদ কোনো অর্থ যোগ না করেই কেবল স্বাভাবিক কার্যক্রম থেকেই ক্লাবটির অপারেটিং আয় পৌঁছেছে রেকর্ড 1.22 বিলিয়ন ইউরোতে, যা গত বছরের তুলনায় 3.1% বেশি। নতুন সব স্পন্সরশিপ চুক্তি ও পুনর্নির্মিত বার্নাবু স্টেডিয়ামের আকাশচুম্বী রাজস্বই এই রেকর্ড গড়ার মূল কারিগর। বিগত বছরের তুলনায় ক্লাবটির স্টেডিয়াম থেকে আয় 11% এবং মার্কেটিং থেকে আয় বেড়েছে 6%। আধুনিক সুযোগ সুবিধা থাকায় স্টেডিয়ামটি এখন ফুটবল ম্যাচের বাইরেও উপার্জনের অন্যতম প্রধান উৎস হয়ে উঠেছে। 2018-19 মৌসুমের পর থেকেই ক্লাবটির মোট আয় বেড়েছে প্রায় 61%, আর স্টেডিয়াম সংস্কারের পর থেকে কেবল এই খাত থেকেই আয় বেড়েছে দ্বিগুণেরও বেশি। নাজমুস সাকিব, স্পোর্টস ডেস্ক, দেশ টিভি। দর্শক, এই ছিল টোটাল স্পোর্টসের আজকের আয়োজন। নিয়মিত খেলাধুলার সব খবর জানতে চোখ রাখুন দেশ টিভির পর্দায়, ফলো করুন দেশ টিভি স্পোর্টসের ফেসবুক ও ইউটিউব পেজে। ধন্যবাদ সবাইকে।